দীর্ঘ বিরতির পর আজ আবার শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাম্প্রতিক বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসব পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি, জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতেই পরীক্ষা পুনরায় শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেছেন, 1990 সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি পদ ছাড়ার মাত্র 6 দিনের মাথায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছিলেন। রাষ্ট্রপতি হয়েও যখন এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন গ্রেপ্তার করা যাবে না? রবিবার রাত 9টায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন ছুড়ে দেন। আক্তার হোসেন বলেন, এনসিপি কখনো সংবিধানের ভেতরে থেকে সংবিধান সংস্কারের কথা বলেনি। সংবিধানের চেয়ে জনগণ বড়। জনগণ যখন রায় দিয়েছে, তখন সেই গণরায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে একটা নতুন ভিত্তিমূলের ভিত্তিতে, একটা নতুন কাঠামোতে, নতুন ভাবে একটা সংবিধান প্রণয়ন করা হবে, কিন্তু সেটা না করে আবারও কাটাছেঁড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই কাটাছেঁড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে। আজকে সংবিধান সংশোধন হবে, কালকে কোর্টে রিট হবে, তারপরে দেখা যাবে সেই সংবিধানের সংশোধনীকে স্থগিত করে দেওয়া হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। জামাত এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই বলে মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, জামাত এনসিপির যে রাজনীতি, তারা দেশের জন্য কি করতে পারবে, তাদের কাছে জনগণ কি আশা করতে পারে, দেশের সঙ্গে, সমাজের সঙ্গে বা ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কি করতে পারবে, তারা দেশকে কিছুই দিতে পারবে না। যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই, তাদের মানুষ বিশ্বাস করে না। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। শুধু নিজের কথা চিন্তা করলে ছাত্র রাজনীতি করা যায় না। শুধু নিজের কথা চিন্তা করলে প্রজন্মের নেতৃত্ব দেওয়া যায় না। প্রজন্মের নেতৃত্ব দিতে হয় বড় খোলা মন নিয়ে, বড় ধরনের চিন্তা করে। সেখান থেকে কিন্তু যে অনেকটা দেখানো দরকার, বলা দরকার, করা দরকার, সেই স্বপ্ন থেকে মানুষ আশা করছে না, যে সেখান থেকে আশা করছে না, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের নেতৃত্বে অনেকটা সুযোগ থাকবে। সেই সুযোগটা আমরা দেখি না। কথায় বলেন, বক্তব্যে বলেন, কর্মকাণ্ডে বলেন, যে কোনো সবকিছু মিলিয়ে আমি কিন্তু ভরসা করতে পারি নাই বিদায় এই কথাটা আমি তুলে ধরলাম। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির প্রভাব পড়েছে দেশের ফিলিং স্টেশনগুলোতে। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরের ফিলিং স্টেশনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। বিপাকে যাত্রী ও চালক। প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে শত শত গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। প্রেশার কম, কি কারণে বলতে পারতেছি না, তো অনেক দীর্ঘ লাইন। এই যে আমরা 9টাতে বসে রয়েছি, সারাদিনে যে জমা 500 টাকা করতে তুমি, এই যে সারাদিন আমরা 3 ঘন্টা হয়েছে লাইন। দিনের বড় একটি সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে কমে যাচ্ছে প্রতিদিনের আয়। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন সিএনজি চালিত গাড়ি ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকেরা। 2 কিলোমিটার যান তেলা আসছে এখানে পাম্পের এখানে, এখনো লাইনে দাঁড়ায় আছি, গ্যাস পাইতেছি না।
আর কতটুকু কয় টাকা ঢুকে এটাও জানি না। যারা 600 টাকা গ্যাস ঢুকায়, এটা দেখা যায় 300 টাকা গ্যাস ঢুকায়। এই 300 টাকা গ্যাস কি আপনি চালাতে পারবেন রোডে গাড়ি? এদিকে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে কাজ চলছে। সিএনজি চালক, প্রাইভেট কার চালক এরা অনেক বেশি ভোগান্তিতে পড়ছে। তারা ঘন্টার পর ঘন্টায় লাইনে থেকেও তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যত দ্রুত সম্ভব এই সংকট মোকাবেলা করার জন্য তারা কাজ করছে। অপরদিকে সংশ্লিষ্টদের দাবি দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের, তা না হলে পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলবে। হাফিজা খানম জুথি, মাই টিভি। প্রতিবন্ধী শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা আরও সহজলভ্য করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। সারা দেশের উপজেলা হাসপাতালেই প্রতিবন্ধীদের চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শীঘ্রই 22টি উপজেলা নিয়ে একটি পাইলট প্রজেক্ট চালু করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যেই প্রতিবন্ধীদের চিকিৎসার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দেন তিনি। মাইটিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান এম এ মুহিত। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধকতা যেন সম্ভাবনার পথে বাধা না হয়ে দাঁড়ায়, এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে সিরাজগঞ্জের শাহজাদপুরের সিএসএফ সেন্টার। প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এখানে রয়েছে চিকিৎসা, পুনর্বাসন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিশেষায়িত পরামর্শ সহ বিভিন্ন সেবা। যখন দেখি যে বাচ্চাটার প্রয়োজন, প্রথমে কমিউনিকেশন, আমরা বাচ্চাটাকে কমিউনিকেশন শেখাই। শেখানোর পর বাচ্চারা যখন আমাদের আয়ত্তে চলে আসে তখন বাচ্চাদেরকে আমরা শেখাই ওরিয়েন্টেশন। পরিচিতি করানোর পর আমরা তাকে নিয়ে যাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা একাডেমিক সেকশনে যাই। মনে করেন যত আনন্দ দিয়ে আমি শেখাতে পারি আমি চেষ্টা করি ওদের শেখানোর জন্য। শেখানোর পর আমি অ্যাডভান্স গ্রুপে দিয়ে দিই বাচ্চাদেরকে। হাতের নাগালে এমন চিকিৎসা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। আমার ছেলে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। আমার ছেলে যখন হাঁটতে পারতো না তখন সে এখান থেকে থেরাপি নিয়ে হাঁটা শিখছে। আমার বাচ্চাটি এখন মোটামুটি অনেকটাই ডেভেলপড এবং অনেকটাই সুস্থ। ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমি হামাগুড়ি দিয়ে চলা লাগে না। থেরাপি শিখাইছে, হুইল চেয়ার দিছে। দেশ বিদেশে প্রতিবন্ধিতা নিয়ে গবেষণার অভিজ্ঞতা থেকেই এই কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল এই 3টা দেশে আমি তখন গবেষণা শুরু করি এবং দেখতে পাই যে বাংলাদেশে প্রচুর পরিমাণ দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা আছে। শুধু দৃষ্টি প্রতিবন্ধী না, অন্যান্য প্রতিবন্ধীদের শিশুদের সংখ্যাও অনেক। সেখান থেকে আমাদের মনে হলো যে এমন একটা কিছু করা দরকার যেখানে কমিউনিটিতে, গ্রামে গঞ্জে এমন একটা মডেল দাঁড় করানো দরকার সেবা দেওয়ার জন্য, যাতে আমরা সহজেই বাচ্চাগুলোকে খুঁজে পাই এবং খুঁজে পাওয়ার পর তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটার ব্যবস্থা করতে পারি। সেখান থেকেই এই চাইল্ড সাইট ফাউন্ডেশন সিএসএফ এর যাত্রা শুরু 2000 সালে। ইতিমধ্যে কয়েক হাজার প্রতিবন্ধী এখানে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিয়েছেন এবং নিয়মিত সেবা পাচ্ছেন। বিগত 10 বছর ধরে আমরা এই কর্মসূচিটা শাহজাদপুরে পরিচালনা করছি। বর্তমানে আমাদের যে রেজিস্টার সেখানে প্রায় 3000 বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আক্রান্ত শিশু আছে। এর মধ্যে 1000-এর উপরে শিশু আছে শুধুমাত্র শাহজাদপুর উপজেলাতে। প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের হতাশ না হয়ে দ্রুত চিকিৎসা শুরু করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এটা একটা ট্র্যাজেডি, শুধু সেই বাচ্চাটার জন্য না, পুরো পরিবারের উপর একটা ট্র্যাজেডি নেমে। মায়েরা তারা খুব হতাশার মধ্যে থাকে। মাদার্স গ্রুপ ফর্ম করলাম এই বাচ্চাদের, এটাকে আমরা বলি এমপাওয়ার, মাদার পাওয়ার। এই মায়েদেরকে আমরা তখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের সাইকোসোশ্যাল কাউন্সেলিং। আগামী 1 বছরের মধ্যে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা 22টি উপজেলায় একটা পাইলট প্রজেক্ট নেব এই বছরই। আমি মনে করি 1 বছরের মধ্যে আমরা আমাদের মডেল প্রজেক্টগুলো 22 উপজেলায় এবং একটি ঢাকায় বস্তিতে এটা করে দৃশ্যমান ফলাফল আপনারা দেখতে পাবেন। সকল উপজেলায় প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। উপজেলা হেলথ কমপ্লেক্সই হোক, জেলা হাসপাতালই হোক, আপনি যেমন গেলে সেবা পাবো, একজন প্রতিবন্ধী মানুষও যেন সেই সেবাটা পায়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জামালপুরে গত কয়েক বছর ধরে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মরে গেছে হর্টিকালচার সেন্টারের 60 বছরের পুরনো প্রায় 150 মাতৃ লিচু গাছ।
হুমকিতে রয়েছে অন্যান্য গাছের মাতৃবাগান। এতে চারা উৎপাদন ব্যাহত হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে সরকারের আর্থিক ক্ষতি ছাড়াও দুর্ভোগে রয়েছে স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জামালপুর থেকে শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। এক সময় এই বাগানে ছিল চারা উৎপাদনের ব্যস্ততা, এখন সেখানে শুধুই নীরবতা। জলাবদ্ধতায় ধ্বংসের পথে জামালপুর হর্টিকালচার সেন্টারের কয়েক দশকের পুরনো লিচু মাতৃ বাগান। জামালপুর শহরের চন্দ্রাই এলাকায় 25 একর জায়গা জুড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই হর্টিকালচার সেন্টার। গত 3 থেকে 4 বছর ধরে জলাবদ্ধতায় এখানকার প্রায় 10 একর জায়গা পানির নিচে। সঠিক নিষ্কাশন থাকতো তাহলে হয়তো গাছগুলোর এমন বিপর্যয় হতো না। জলবদ্ধতা হয়ে আক্রান্ত হয়ে মরে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিচু মাতৃ বাগান। চারা উৎপাদনের জন্য 139টি লিচু গাছের মধ্যে দীর্ঘ জলাবদ্ধতায় মারা গেছে 137টি। ফার্মে জলাবদ্ধতায় আমরা চলতে পারতেছি না। গত বছর হর্টিকালচার না হলে মনে 100 লিচু গাছ মারা গেছে। জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানান, জলাবদ্ধতার কারণে মা বাগানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে গেছেন, তারা পানি নিষ্কাশনে পরিকল্পনা নেবেন এই আশায় আছি। আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় তুলে ধরেছি। তারা এসে সরেজমিনে পরিদর্শন করে গেছেন এবং তাদের এই পরিদর্শন করে যাওয়ার পর তারা বলছেন যে তারা একটা পরিকল্পনা নেবেন। জামালপুর পৌরসভার কর্মকর্তা জানান, একটি ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে, আরও 3টি ড্রেন নির্মাণের প্রস্তাব রয়েছে। 3টা ড্রেন আমাদের প্রস্তাবনার মধ্যে আছে। জামালপুর পৌরসভায় এই টাকাটা ওনারা বরাদ্দ নিয়ে আসেন, তাহলে ওই 3টা কাজ করলে জামালপুর পৌরসভার কোনো একটা জায়গাও পানি আর থাকবে না। মানুষ জলাবদ্ধতার শিকার হলে প্রতিবাদ জানায়, কিন্তু নির্বাক গাছেরা যন্ত্রণা সইতে না পেরে নিজেদের বিসর্জন দেয়। এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না হলেও অবশিষ্ট গাছগুলো রক্ষায় এখনই উদ্যোগী হওয়ার দাবি সচেতন মহলের। তামান্না সাদিকা, মাই টিভি। টানা 1 সপ্তাহের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানের কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠ জুড়ে এখন সবুজ ফসল নেই নতুন স্বপ্ন, আছে শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কৃষিখাতে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8,500 কৃষক। প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কৃষকের ক্ষেতে পচে যাওয়া চারা, কাদামাটিতে ঢেকে থাকা জমি আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ, এমন হৃদয় বিদারক চিত্র এখন ভেসে উঠেছে বান্দরবানের বন্যা কবলিত এলাকায়। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি, সবজি ক্ষেত ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। টানা কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় আমনের ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় আমার 5 কানে ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিচ্ছু বলতে শুধু মেডি পাতা কিছু নয়। আর তো খেতি হরলা খেতি, শশা খেতি, জিয়া খেতি, হড়ে খেতি, বাইগুন খেতি, বাইন গেই একটি মৌসুমের প্রায় পুরো সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শত শত কৃষক। তাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। ফলে ঋণ করে চাষাবাদ করা অনেক কৃষক দুর্যোগের পর পড়েছেন আরও গভীর আর্থিক সংকটে। কৃষি কাজগুলো করছি বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে। প্রায় 80 শতক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণ লস এবং 2 লক্ষ টাকার উপরে। এখন আমাদের কোনো সামর্থ্য নেই যে এই খেতি যে তুলবো। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় জেলার মোট 732.80 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন 8,000-এরও বেশি কৃষক। ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকার বেশি। সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে হর্টিকালচার সেন্টার এবং বিএডিসিতে আমরা জায়গা নির্ধারণ করেছি। আমাদের নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আমরা দ্রুতগতিতে আমরা বীজতলা করে ফেলবো এবং এইটা পরবর্তীতে যারা আমন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, বীজতলা করতে পারে নাই,
বা বীজ নাই তাদেরকে আমরা এটা দিতে চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু বীজ বা সার বিতরণই যথেষ্ট নয়, ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে প্রয়োজন যথাযথ পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। তা না হলে আগামী মৌসুমে নতুন করে চাষাবাদ শুরু করে ঘুরে দাঁড়ানো পাহাড়ি জনপদের কৃষকদের জন্য হয়ে পড়বে আরও কঠিন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। রাজবাড়ীর চানখানাপুরে রেলের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন 5টি তেলবাহী ওয়াগনের ধাক্কায় দুর্ঘটনায় 2 জন নিহত ও অন্তত 8 জন আহত হয়েছেন। রোববার রাতে খানখানাপুর রেলগেটে লেভেল ক্রসিং পার হওয়ার পর গেট তুলে দিলে হঠাৎ বিচ্ছিন্ন ওয়াগনগুলো এসে একটি বাস, 3 হুইলার ও ইজি বাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে মোট 11,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর নির্দেশনায় গত রাতে নগরীর ছোটপুল এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হালিশহর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও মাদক সংরক্ষণের স্থানগুলোতেও তল্লাশি চালানো হয়। অভিযানে সহকারী পুলিশ কমিশনার খায়রুল বাশার, তদন্ত কর্মকর্তা আবু হানিফ, অপারেশন অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন সহ হালিশহর থানার একাধিক পুলিশ সদস্য অংশ নেন। চট্টগ্রামের আনোয়ারায় আজ চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে প্রায় 730 একর জমির উপর গড়ে তোলা হবে এই শিল্পাঞ্চল। প্রকল্পটিতে গার্মেন্টস, জাহাজ নির্মাণ সহ বিভিন্ন ভারী শিল্প কারখানা স্থাপন করা হবে। এতে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী গলে 2025 সালের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে যুক্তি, তথ্য ও বিশ্লেষণের প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ PUDS জাতীয় বিতর্ক উৎসব 2026। 3 দিন ব্যাপী এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, আর বিশ্ববিদ্যালয় বিভাগে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ সহ তুলে দেন অতিথিরা সনদপত্র। ডিভোর্সের পর একের পর এক হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের আনোয়ারার স্থানীয় একটি পরিবারের সদস্যরা। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরিয়ম বেগম। তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে আইন অনুযায়ী তালাকের পরও তাদের পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক মামলা করা হচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তারা নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক যৌন উত্তেজক ঔষধ সহ ওমর ফারুক ও হাসান আলী নামে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে 35টি কার্টনে রাখা প্রায় 5.5 লাখ টাকা মূল্যের 11,352 বোতল অবৈধ সিরাপ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম। ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় বিভ্রান্তিকর মানববন্ধন, মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিড স্টোর বাজারের একটি হোটেলে দুলাল শিকদারের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি পাড়াগাঁও ও গৌরীপুর এলাকায় কতিপয় মহল আদালতের বিচারাধীন বিষয় নিয়ে একতরফা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও অনাকাঙ্ক্ষিত মানববন্ধন করেছে। এই সময় আয়োজকদের পক্ষ থেকে গুজব নয়, তথ্যভিত্তিক সত্য তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আদালতের বিচারাধীন বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন, অপপ্রচার বন্ধ এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।